নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প কুমারের কচি বউটা, প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প কুমারের কচি বউটা। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক এবং প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। শিমুলপ্রথা গ্রামের জমিদার হরিহর চাটুর্যের তিনটে ছেলে। বড় ছেলে শিবুপ্রসাদ, মেজ ছেলে রমাপ্রসাদ এবং ছোট ছেলে কুমারচরণ। বড় ছেলে আর মেজ ছেলের বিয়ে হয়ে গিয়েছে। ছোট ছেলের আজ শুভ বিবাহ সম্পন্ন হবে। এই বাড়িতে বিরাট সাজো সাজো রব। নতুন বউ বাড়িতে আসবে, তাই বাড়ির প্রত্যেকটি গৃহিণী সুন্দর নতুন বউয়ের মতো সেজেছে। বড় বউ আর মেজ বউয়ের বিস্তর কাজ সেই সকাল থেকে চলছে। আজ না বিশ্বাস ফেলার সময় পায়নি বড়দা আর মেজদা। কাছারি বাড়ির কাজ সব কিছু শিখেই উঠেছে গত 15 দিন ধরে। নিত্য নতুন অতিথির যাতায়াত শুরু হয়েছে। তাছাড়া কনে বাড়ির পক্ষ থেকে তো লোকজন এসেই চলেছে। আজ বিয়েটা হলে বাঁচা যায়। এরপরে কুমার বাড়িতে তার স্ত্রীকে নিয়ে আসবে। ফুলসজ্জার রিচুয়ালটা মিটে গেলেই সব কিছু শান্তশিষ্ট। তারপর আবার সংসার জীবনে প্রত্যেকের এন্ট্রি ঘটবে। আজকে সকাল থেকেই ঠাকুমা প্রভাদেবীর শরীরটা খুব একটা ভালো নয়। তার উপরে আকাশ মেঘাচ্ছন্ন। কখন কি হয় কিছুই বোঝা যাচ্ছে না। বাড়ির গৃহকর্ত্রী মানে হরিহর বাবুর স্ত্রী লক্ষ্মী, দেখতেও লক্ষ্মী আর গুণেও লক্ষ্মী। শাশুড়ি মায়ের বিস্তর সেবা করে চলেছেন সকাল থেকে। এখনো পর্যন্ত এই গ্রামে আয়া নামক বস্তুটির উৎপত্তি ঘটেনি। বাড়ির গৃহিণীরাই বয়োজ্যেষ্ঠদের সেবা করবে, এটাই নিয়ম। তার উপরে বাড়ির বউ, তাদেরকে তো বিয়ে করিয়ে এই জন্যই নিয়ে আসা হয়। কাজেই নিজ কর্মে ব্যস্ত বাড়ির গৃহকর্ত্রী, অথচ ছোট ছেলেটির মনে প্রবল অশান্তির বাতাবরণের সৃষ্টি হয়েছে। বন্ধু বান্ধব এসছে তার শহর থেকে। সে পেশায় একজন ডাক্তার। গ্রামে খুব কম সময় কাটিয়েছে। তার বড় হওয়া, লেখাপড়া সবটাই হোস্টেলে থেকে। হরিহরবাবু তার অন্যান্য 2 সন্তানের থেকে ছোট ছেলেকে একটু বেশিই স্নেহ করতেন। যতই হোক সে তো ছোট। তার ওপরেই নিজের জমে থাকা সমস্ত আকাঙ্ক্ষা অভিপ্রায় পূরণ করার চেষ্টা। বড় বউ কোথায় গেলে? শাশুড়ি মায়ের ঘর থেকে বড় বউ বেরিয়ে এলো। হরিহরবাবুর মাথায় বিরাট রাগ। এ কি, সকাল থেকে তুমি মায়ের ঘরে বসে রয়েছ? তা তোমার ছেলের বিয়ে, কাজকর্ম না করলে চলবে কেমন করে? মুখে কুটোটি নাড়লেন না তিনি। ঘাড় নেড়ে হ্যাঁ বললেন। হরিহরবাবু দ্বিগুণ রেগে গিয়ে বললেন, হ্যাঁ বললে হবে? তা কাজকর্ম করতে হবে না? বড় ভাইয়ের চোখে চোখ পড়তেই কিছুক্ষণের জন্য স্তম্ভিত হরিহরবাবু বললেন, ও বাবা, তোমার সাথে আর কি কথাই বা বলবো। তুমি তো বোবা, সাড়া দিতে পারো না। কপাল ভালো যে কাল আনাও, কানে শুনতে পাও। আর ঈশ্বরের অসীম দয়া, আমার 3টে ছেলে এরা যে শুনতে পায় আর বলতে পায়। সঙ্গে সঙ্গে ওনার স্ত্রীর চোখে জল চলে আসে। হরিহরবাবু নিজেকে সামলে বললেন, ঠিক আছে, যাও ঘরে যাও। মায়ের সেবা যত্ন হয়ে গেলে একটু অতিথি আপ্যায়নের ব্যবস্থা করো। সব তো ঘেমে নিয়ে স্নান করছে। তাছাড়া ছোট কাকা বিয়ে করতে বেরোবে কখন? সকাল থেকে তো তার মুক্তি দর্শন করতে পারলাম না। এদিকে দধিমঙ্গল হয়ে গেল, তার গায়ে হলুদও হয়ে গেল। তা বলি, হলুদের তত্ত্ব নিয়ে বড় খোকারা বেরিয়েছে? ঘাড় নাড়লেন তিনি, মানে হ্যাঁ। এরপরে উনি বললেন, যে এই গ্রামের মেয়ে নিয়ে আসছি সে তো তোমারই গ্রামের। কে জানে বাবা,
তোমার মতো আবার সেও বোবা কালা হবে কিনা। যখনকার কথা বলছি তখন মেয়েদের বিয়ে হওয়ার আগে স্বামীকে দেখার মতো রিচুয়াল ছিল না। একেবারে ছাদনাতলায় দেখতে হতো। পাত্রীকে পছন্দ করে আসতো বাড়ির বড়রা, তাদের ঘর বাড়ি সব কিছু দেখে আসতো বাড়ির পুরুষেরা। নারীদেরকে পর্দার আড়ালেই রাখা হতো। কিন্তু হরিহরবাবু তার ছোট ছেলেকে যেহেতু শহরে থেকে পড়াশোনা করিয়েছেন, তাই কুমার অনেকটাই আধুনিক তার বড়দা এবং মেজদার থেকে। বড় বৌদি আর মেজ বৌদিও মায়ের মতো বোবা, কথা বলতে পারে না। কেন যে এরকম সেটা জানার চেষ্টা করেছিল কুমার। বয়স তার তখন প্রায় 15 যখন বড়দার বিয়ে হয়। শুনেছিল বড় বৌদি নাকি খুব সুন্দর গান গাইতে পারে, কিন্তু বিয়ের পর বাসর ঘরে শত বলা সত্ত্বেও বড় বৌদির মুখ থেকে টু শব্দটা বেরোয়নি। এরপরে ফুলসজ্জার পরের দিনই কেমনভাবে যেন বড় বৌদির আলা জিব্বাটা কাঁটা পড়ে। ডাক্তার বদ্যি দেখানো হয়, ওষুধ খাওয়ানো হয়, প্রাণে বেঁচে গেলেও বড় বৌদি আজন্মের মতো বোবা। মেজ বৌদির সঙ্গেও ঠিক এরূপ ঘটনাই ঘটেছে। কুমারের ভয় আছে যদি তার স্ত্রীর ক্ষেত্রেও সেম জিনিস ঘটে। একই বাড়িতে সেই পুরনো আদ্যিকালের নিয়ম, বউদেরকে দেখা যাবে না, তাদের মুখ দর্শন করা যাবে না, বা তাদের সাথে অগ্রিম বার্তালাপও করা যাবে না। সেই নিয়ম মেনেই কুমার বিয়ে করতে বাধ্য হয়েছে। যদিও শহরে পারমিতা বলে একটি মেয়েকে তার খুব পছন্দ ছিল, তারই সঙ্গে পাঠরতা, কিন্তু শহরের অত্যাধুনিকতার ছোঁয়া এখনো পর্যন্ত গ্রামে ঠাঁই পায়নি বলে বলার সাহস পায়নি কুমার পারমিতার কথা তার বাড়িতে। বিয়ের সময় হতেই বাবা নিজে পাত্রী দেখে পত্র লিখেছিলেন কুমারকে। তোমার স্ত্রীর নাম বীরাঙ্গনা, নামেই বুঝতে পারছো। তা এই মেয়ে তোমার মায়ের গাঁয়ের মেয়ে। তা মাতৃভূমির গ্রামের মেয়েরা কখনো কলঙ্কিত হয় না। এই মেয়ে আমারই সমকক্ষ এক জমিদার বন্ধুর একমাত্র সন্তান। তার মৃত্যুর পর সমস্ত কিছু তুমি পাবে। আর তাছাড়াও তুমি ডাক্তারি পড়াশোনা করেছো, তোমার পেছনে আমার বিস্তর অর্থ খরচ হয়েছে। এই মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে আমি সেই অর্থের ভাণ্ডার কিছুটা পূরণ করতে চাই। অতএব চিঠিতে লেখা ডেট অনুযায়ী চলে এসো, পিঁড়িতে বসতে হবে বিয়ের। হ্যাঁ কি না জানার প্রয়োজন বোধ করেনি বাবা। ছেলেও বাধ্য, তাই চলে আসতে বাধ্য হয়েছে। আর মাত্র 2 বছর, তারপরই সে মেডিকেল পাশ করে ডাক্তারি করতে বসবে। মনের ভেতরটা একরাশ ভয় আবার একরাশ আশা নিয়ে বিয়ের পিঁড়িতে বসার জন্য তৈরি হচ্ছে কুমার। এরই মধ্যে ওর বন্ধু সুজয় এসে পিঠে চাপড় মেরে বলে, কি রে, আমাদের আগে আগে বিয়ে করে ফেললি? বলি, তোর বাবার মতো যদি একটা বাপ আমার থাকতো না রে, আমি তাহলে মাথায় করে রাখতাম। বাল মাথায় করে রাখতি কেন? খিসে দিলি কেন? আর ধর, বিয়ের আগে বউকে দেখতে পারলাম না, কার সাথে বিয়ে হচ্ছে কিছু বুঝতে পারলাম না, অথচ বিয়ের মণ্ডপে গিয়ে তার গলায় মালা পরাতে হবে, তাকে সিঁদুরে পরাতে হবে। আরে বাপ যখন দেখেছে তখন ভালোই হবে। হ্যাঁ চুকার তো, আমার বাপ আমার মাকেও দেখে শুনে এনেছে, বড়দা মেজদা প্রত্যেকটা বৌদিকে। আমি বিয়ের আগে কখনো দেখিনি, বিয়ের পরে দেখেছি। এরপরে তো ফুলসজ্জার পরের দিন থেকেই জানতে পারি আমার বৌদিরা নাকি মায়ের মতোই বোবা। বোবা কেন রে? সে বলতে পারবো না, ওই ভয়েই তো মরছি রে। আমার বউটার সাথে কি হবে কি জানি। আরে দূর, তোর বড়দা মেজ বৌদি তোর মা এদের কথা যখন বলছিস, সেই সময়ের এখনকার সময়ের মধ্যে বিস্তর পার্থক্য। এখন ওইসব কিছু হবে না। না রে সুজয়, তুই বুঝতে পারছিস না। আমাদের গ্রামে নিয়ম আছে। নিয়ম? কি নিয়ম? বিয়ের পর বাসর ঘর পেরোনোর পরে কাল রাত্রির দিন নববধূকে দেখা করাতে নিয়ে যেতে হয় চণ্ডীতলায়। কেন? ওখানে চণ্ডী মায়ের থান আছে। ওই থানে একটা ছোট্ট ঘর আছে, পোড়ো বাড়ি ঘর বলে। ওই থানের সামনে বাড়ির বউকে বসিয়ে রাখা হয়, তাকে দীক্ষা দেওয়া হয় আমাদের বাড়ির মন্ত্রে। কি মন্ত্রে সে বলতে পারবো না। এই মন্ত্র নাকি সাংসারিক মন্ত্র। এই মন্ত্রতে দীক্ষিত না হলে মেয়েদের সংসারের প্রতি মন বসে না। তার উপরে কি একটা আরও একটা কাজ করা হয়, যাতে মেয়েরা সবসময় স্বামী সোহাগী হয়, স্বামীর সঙ্গেই থাকে। ওই রিচুয়াল পূর্ণ করার জন্য মেয়েদেরকে ওই মন্দিরে 3 প্রহর রাখা হয়। সে কি রে? হ্যাঁ, সেও সেই উষা লগ্নে, প্রত্যুষের সময়, বুঝলি? তারপর আর কি,
উষা লগ্নে মেয়েদেরকে রেখে এসে সাত সকালে সূর্য মাথায় ওঠার আগে তাদেরকে ঘরে ঢোকানো হয়। এরপর থেকে মেয়েটা কারোর সাথে কোনো আর কথাই বলবে না। তার মানে বিয়ের সময় থেকে কথা বলা বন্ধ? হ্যাঁ। তারপর সরাসরি বরের সাথে ফুলসজ্জা। এরপরে তার মুখ থেকে যদি শব্দ বেরোয় তাহলে তো সেই বউ গুণবতী হয়ে গেল। আর যদি না বেরোলে সারা জীবন ওই কলঙ্ক নিয়েই থাকবে। তুই ভয় পাচ্ছিস? তা ভয় পাবো না? তুই বল, সারা জীবন যাকে নিয়ে সংসার করব, আমি ডাক্তার হব, আমার স্ত্রী একটা বোবা মেয়ে, এই আমি ধাতে সহ্য করতে পারবো? আমি বলতো। তার উপরে পারমিতা, এত পছন্দ করতাম যাকে, পারমিতা আমাকে নিয়ে অট্টহাস্য করবে না, খেপাবে না? কুমার! বাবার ডাকে কুমার কেঁপে ওঠে। সুজয় দেখে হো হো করে হাসে। কাকুর ডাকেই ভয় পেয়ে গেলি, আর তুই কিনা পারমিতাকে বিয়ে করার কথা কাকুকে বলবি? বিয়ে করার কথা আর বললাম কোথায়? বললে তো হয়েই যেত। এই তো যাই। কুমারকে কিছু না একটা বোঝালেন হরিহর বাবু, তারপর তাকে ঘরে পাঠিয়ে দিলেন। ঘরে এসে কুমারের মুখটা আরও ছোট হয়ে গেল। কি হলো রে? কিছু না, বিকালে পালকি আসবে, তোরা আমার সঙ্গে যেতে পারবি না। কেন? এটাই নাকি নিয়ম। এখানকার রক্তের সম্পর্কে যারা, তারাই আমার সঙ্গে যাবে, তোরা এখানেই থাকিস। মনটা ভার হয়ে যায় রাহুল আর সুজয়ের। সন্ধেবেলায় বিয়ের লগ্ন পেরোনোর প্রায় ঘন্টা দুয়েক আগে কুমার সেজে গুজে রওনা দেয়। উলুধ্বনি শঙ্করধ্বনির মাধ্যমে মা তাকে বরণ করে, কিন্তু মায়ের মুখে কোনো কথা বেরোয় না। তবে আজকে মায়ের চোখ দুটো কেমন যেন অন্যরকম লাগছে। এমন তো লাগে না, একটু অস্বাভাবিক ধরনের। মনে হচ্ছে বিপদের কোনো কালো ছায়া ঘনিয়ে আসছে মায়েরই মধ্যে। ঠাকুমা তাহলে কি বেঁচে নেই আর? জিজ্ঞাসা করার সাহস পেল না কুমার। বুকের মধ্যে একরাশ ত্রাস আর আতঙ্ক গচ্ছিত করে নিয়ে বরদা, মেজদা, আরও ঘনিষ্ঠ বেশ কয়েকজন আত্মীয়দের সাথে মেয়ের বাড়ির দিকে রওনা হলো। মেয়ের নাম বীরাঙ্গনা চৌধুরী, জমিদার বাবুর একমাত্র আদরের কন্যা। সুতরাং তাকে দেওয়া থোয়ার বিষয়ে কোনো রকম কার্পণ্য করবেন না, এটাই খুব স্বাভাবিক। পৌঁছাতে প্রায় 8টার কাছাকাছি। লগ্ন 9:30। বরণ হলো বরের বাড়ির আত্মীয় স্বজনেরা। বাড়ি দেখে কুমারের মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। তার বাবার প্রাসাদ আর কতটা বড়! এই প্রাসাদ তো তার 4 ডবল। বিরাট বড় এরিয়া নিয়ে কত জায়গায় যে নহবত বসেছে। খাবারের ঘ্রাণে ম ম করছে চারিদিক, আর তার সঙ্গে সঙ্গে রজনীগন্ধা ফুলের সুবাস। শ্বশুরমশাইকে দেখেও বেশ অবাক কুমার। বয়স কত হবে? 40-এর কাছাকাছি। তার কন্যা, মানে মেয়েটির বয়স খুব একটা বেশি না, ওই হয়তো কুমারের বয়সের কাছাকাছি হবে। ইনি বাবার মিত্র। প্রণাম করতে যাবে এমন সময় বুকে জড়িয়ে তিনি জামাইকে আদর করলেন। আশীর্বাদের সময় পরিয়ে দিলেন মোটা সোনার চেন, হাতে দিলেন সোনার ঘড়ি, সোনার ব্রেসলেট, আর বুকে পরিয়ে দিলেন সোনা খোদাই করা অপূর্ব সুন্দর পাঞ্জাবি আর পাঞ্জাবির বোতাম। মোটামুটি টোপরটা আর জুতোটা বাদ বাকি সোনাতে মোড়া। বিয়ের শুভ লগ্ন ঘনিয়ে আসতেই বীরাঙ্গনাকে পরীর মতো সাজিয়ে আসনে বসানো হলো। তবে এই পরী সাদা রঙের পোশাক পরে না, লাল চেরির বেনারসি পরেছে। বেনারসির উজ্জ্বল শোভা আর আলো আঁধারির মাঝে সোনার চাকচিক্য চোখ ধাঁধিয়ে দিচ্ছে বরযাত্রীদের। পা থেকে মাথা পর্যন্ত সোনার অলঙ্কারে সুসজ্জিতা অপূর্ব শরীরের কাঠামের বীরাঙ্গনাকে একবার যে দেখবে সে প্রেমে পড়ে যেতে বাধ্য। তার সুন্দর মুখশ্রী, কোকড়ানো চুলের ঘনত্ব, টানা টানা দুটো হরিণী চোখ, ঠোঁটের হাসি, পান পাতার মতো মুখশ্রী এবং নিটোল শরীরের বাঁধন, একেবারে গলা থেকে পা পর্যন্ত, বক্ষপিঞ্জর থেকে নিতম্ব, ভারী কোমর, সবটাই যেন অটুটভাবে অঙ্কন করেছে কোনো মৃৎশিল্পী। বীরাঙ্গনা পানপাতা সরিয়ে যখনই কুমারের চোখে চোখ রাখে, কুমার তখন ঘায়েল হয়ে যায়। না, বাবা একটা সত্যি সুশ্রী পাত্রীকে তার জন্য পছন্দ করেছে। এই মেয়েই তো হবে তার জীবনের শেষ দিনের পর্যন্ত যাত্রী। সন্তান থাকে না, বাবা মা থাকে না, একমাত্র স্ত্রী থাকবে আজীবনের সঙ্গী হয়ে। সিঁদুরদানের অপূর্ব লগ্নে একটুখানি হাতে টাচ পড়ে যায় বীরাঙ্গনার সাথে কুমারের। সঙ্গে সঙ্গে কুমারের সমগ্র শরীরটায় যেন সেতারের ধ্বনি বেজে ওঠে।
উলুধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমে সিঁদুর দান করে শুভ বিবাহ সম্পন্ন হতে হতে রাত প্রায় 2-2:30 কাছাকাছি। একটু পরেই উষা লগ্ন শুরু। মনে মনে ভয় হচ্ছে কুমারের। আজই না বধূকে বরণ করে তাকে চণ্ডী মণ্ডপে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বলা যায় না বাবার কখন মাথায় যে কি চাপে। বিবাহের পরে খাওয়া দাওয়ার পর্ব চুকে গেলে স্ত্রীর সাথে একটু কথা বলবে বলে কুমারের মনটা আকুপাকু করে। বরদাকে গিয়ে কুমার বলে, বরদা একটু কথা বলবো রে। কার সাথে? হো বৌমার সাথে কথা বলবি? তা বল না, আমি ডেকে দেবো। হ্যাঁ বরদা, একটু ম্যানেজ করে দে না। বরদা কুমারকে ছেলের মতো স্নেহ করে। মেজদা একটু পেঁচুটে, তবে মনের দিক থেকে খুব একটা খারাপ নয়। কি বললি? মেজদা ধুতি গোটাতে গোটাতে এগিয়ে আসে ভাইয়ের সামনে। তোর লজ্জা করে না? আজকে তোর বাসর, ঘর ভর্তি লোকজন, মেয়ের বাড়ি আত্মীয়দের সামনে গিয়ে বরদা গিয়ে বলবে যে আমার ভাই বউর সাথে কথা বলবে? লজ্জার মাথা খেয়ে নিয়েছিস। বংশের মর্যাদা তুই কলঙ্ক। মেজো, তুই সবসময় কেন ওর পেছনে লাগিস? ও যদি বৌমার সাথে গল্প করতে চায় একটু গল্প করুক না। কি বলছিস বরদা? এসব নিয়ম আমাদের বেলায় হয়েছে? না, হয়নি। তো ওর বেলায় যে হবে না তার এমন কি কারণ আছে? আমাদের বিয়ে আজকে না, সেই কোশমিন কালে হয়েছে, এ কথার মনে রাখিস। তখনও কত ছোট বলতো। চুপ হয়ে যায় মেজদা। বরদার কাছে তার কোনো রকম শব্দই ধাঁতে টেকে না। বলল, ঠিক আছে, দেখ কি করবি। আচ্ছা মেজদা, একটা কথা বলবো? জিজ্ঞেস করে কুমার। তুই বৌদির সাথে কথা বলেছিলি? পাগল, বাবা মেরে ফেলতো একেবারে চেলা কাঁট দিয়ে। কথা বলেছিলাম সেই ফুলসজ্জার রাতে। বৌদি কথা বলেছিল? না রে, কত কথা বলানোর চেষ্টা করেছি, কোনো কথা বলেনি। টু শব্দটা অবধি বার করেনি। পরবর্তীতে জানতে পারলাম তার নাকি আলা জিহ্বাটাই নেই। এটা কি করে সম্ভব বরদা? হ্যাঁ, আমার তো মাথায় এটাই ঢুকছে না। বড় বৌদিও কথা বলতে পারে না, মা কথা বলতে পারে না, মেজ বৌদি এখনো কাকাই করে বরদা এবং মেজদার ঘরে 2 মেয়ে এসে জড়িয়ে ধরে কুমারকে। এই দুজনকে খুব ভালোবাসে কুমার। 2 মেয়ে একই সময় হয়েছে এবং দেখতেও একই রকমের মুখশ্রী। এই বংশে কারো সঙ্গে নাকি ওদের মুখের মিল নেই, কিন্তু কুমারের মা আকারে ইঙ্গিতে বারবার বুঝিয়ে দিতে চান ওনার মায়ের সাথে নাকি এই 2 মেয়ের মুখের অনেক মিল আছে। কাকিমার সাথে কথা বলবো না? বলবে তো বাবা, সেটাই তো বলতে চাইছি। ও বাবা, কথা বলবো না? ও মেজকা, কথা বলবো না? জিজ্ঞেস করে বড় মেয়েটি। ছোট মেয়েটিও তার বড় জেঠু, ছোট কাকা আর বাবাকে ডেকে ডেকে জিজ্ঞেস করে। ঠিক আছে, তোদের যখন এত কৌতূহল, যা গিয়ে আলাপ কর। বাচ্চা দুটো ছুটে যায় বউটার ঘরে, যেখানে তাকে ঘিরে বসে রয়েছে তার অষ্টসখী। রীতিমতো গল্প গুজব হচ্ছে, গুনগুন করে গানের শব্দ আসছে। কুমারের মনটা আকুপাকু করছে বারবার বউটার সুন্দর কণ্ঠ শোনার জন্য, কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছে না। আত্মীয় স্বজন ক্রমাগত ঘরে এসেই চলেছে আর যাচ্ছে, ঘর কিছুতেই ফাঁকা হয় না। এত বড় বাড়ি, লোকজন থাকার জন্য কি এই একটা ঘরই বেছে নিয়েছে? মনে মনে ভাবে কুমার। এ কি জামাই, তুমি দাঁড়িয়ে? হঠাৎ শাশুড়ি মায়ের চোখে পড়ল। কুমার লজ্জা পেয়ে যায়। সে তার স্ত্রীর ঘরের বাইরেই দাঁড়িয়েছিল। তার স্ত্রী তখন আদর করছে বাচ্চা দুটোকে, কিন্তু কোনো কথা বলছে না। সিঁদুর পরার পরে বীরাঙ্গনার মুখশ্রী আরও বেশি লাবণ্যযুক্ত হয়েছে। তার চোখের উপর থেকে দৃষ্টি কিছুতেই সরাতে পারছে না কুমার। মনটা আকুপাকু করছে স্ত্রীর সাথে দুটো কথা বলার জন্য। আসলে আমি বাথরুমের দিকটা। সে তো নিচে বাবা, এসো আমি দেখিয়ে দিই। অনিচ্ছা সত্ত্বেও শাশুড়ি মায়ের সঙ্গে নিচে নেমে যেতে বাধ্য হলো সে। বরদা মেচেদা বরযাত্রীদের নিয়ে খেতে বসেছে। অতিথি আপ্যায়নের একটা ব্যাপার আছে তো। মোজাইক করা শ্বেত পাথরের সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ মনে হলো কুমারের শাশুড়িকে জিজ্ঞেস করবে। আচ্ছা মা, একটা কথা জানতে চাই। নিশ্চয়ই বাবা, বলো। বলছি মা, আমার স্ত্রী মানে মানে বীরাঙ্গনা গান টান কিছু জানে? বিস্তর। গানে সে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছে। তার বয়স তো তোমারই সমকক্ষ। আমার মেয়েকে আমি অশিক্ষিত রাখিনি, তাকে পড়াশোনা করিয়েছি। গুরুগৃহে থেকে সে পড়াশোনা করেছে। পরবর্তীকালে সে স্কুলে গিয়েছে এবং এখন মাস্টার্স করেছে সঙ্গীতে। বিদেশ থেকে ফিরেছে আমার মেয়ে, আর তার পরপরই তো তোমার বাবা এই সম্বন্ধটা আনলেন। বিদেশ থেকে? হ্যাঁ। তুমি এসব সম্পর্কে জানতে না? না, আমাকে তো কেউ কিছু বলেনি। আমার মেয়ে অত্যাধুনিকা,
আর সেই জন্যই তোমার মতো উপযুক্ত পাত্র আমি ঠিক করেছি। এই বাড়িতে আমি যা বলি তাই চলে। অবাক হয়ে যায় কুমার। কোথায় ওর বাড়ি আর কোথায় এই বাড়ি? ওর বাড়িতে ওর মায়ের মুখ থেকে টু শব্দ বেরোয় না, আর এই বাড়িতে কিনা শাশুড়ি মায়ের কথাতে সংসার চলে। বাহ, ভালো মেয়ের সঙ্গে জুটি বেঁধেছে সে। আচ্ছা, বাবা কি জানে ব্যাপারটা? মনে মনে ভাবে কুমার। বাথরুমে ঢুকে সে আরও অবাক। তার বাড়ির 3টে রুমের সমান একটা বাথরুম, কি নেই সেখানে? অত্যাধুনিক শাওয়ার আছে, আছে টয়লেটের ব্যবস্থা, আরও কত কি নিত্য নতুন, যেগুলো সে শহরে থাকতে তার বন্ধু বান্ধবের বাড়িতে দেখেছে। এসো, এখানে এসো, তুমি এখানে থাকো। তুমি কি বীরাঙ্গনার সাথে কথা বলতে চাও? আমি ওকে পাঠিয়ে দেব। হ্যাঁ কিংবা না বলতে পারে না কুমার, তবে এটা বুঝতে পারে এই বাড়িতে শাশুড়ি মায়ের কথাই যখন শেষ কথা, তখন ওনাকে ওর হাত করতেই হবে। দিন একটু, তাহলে খুব সুবিধা হয়। আসলে বিয়ের আগে ওর সঙ্গে কথা হয়নি তো, এখনও যদি কথা না হয় বুঝতে পারছি কৌতূহল সমানে বেড়েই চলেছে। তবে তোমার কৌতূহল নিবৃত্তির কারণ আমি হতে পারি। আমি দেখি বীরাঙ্গনাকে গিয়ে বলে, যদিও তোমার সাথে কথা বলতে রাজি হয়। কিন্তু না, বীরাঙ্গনা কথা বলতে রাজি হয় না। নতুন বউ সে, বরের সাথে বেরেল্লাপানাগিরি করে কথা বলবে? মাকে নাকি সে সাফ সাফ জানিয়ে দিয়েছে। আর সেই কথা মা কুমারের ছোট্ট ছোট্ট দুটো ভাইয়ের মেয়ের মাধ্যমে পাঠিয়েছে। রাত গড়িয়ে চলেছে। বিবাহ বাসরের ঘরে প্রত্যেকে চিরনিদ্রা মগ্ন। এই ঘুম যেন কারো ভাঙছে না। প্রচুর খাটুনিতে সবার শরীরটাই জর্জরিত। বিছানার এক কোণে শুয়ে রয়েছে বীরাঙ্গনা, আর এক কোণে শুয়ে রয়েছে কুমার, মাঝখানে ছোট্ট মেয়ে দুটো। হঠাৎ করে ঘুমের মধ্যেই বীরাঙ্গনার হাতের ওপরে কুমারের হাতটা এসে পড়ে। কেঁপে ওঠে বীরাঙ্গনার শরীরটা। তার শাঁখা পলা এবং শত চুড়ির রণরঞ্জিত শব্দে কুমারের ঘুমটাও প্রায় ভেঙে গিয়েছিল। ঘরে মেঝেতে শুয়ে রয়েছে আরও বেশ কয়েকজন আত্মীয়। হাজারে হাজারে লোক নিমন্ত্রিত, তাই এত বড় বাড়িতেও থাকার জায়গা দিয়ে কুলোতে পারেননি বীরপ্রতাপ বাবু। সরি বলে সে। মুখটা আস্তে করে নামিয়ে যেন সম্মতি জানায় বীরাঙ্গনা, কিন্তু কণ্ঠ থেকে কোনো শব্দ বার করে না। অধৈর্য লাগে কুমারের। সে বলে, আচ্ছা তুমি কথা বলতে পারো তো? হাসে বীরাঙ্গনা। হেসো না, কথা বলতে পারো তো? দেখো, আমার ফ্যামিলির কিন্তু খুব খারাপ হিস্ট্রি আছে, আমার না খুব ভয় করছে বলে কুমার। বীরাঙ্গনা ওর মুখের দিকে তাকিয়ে। লাল বেনারসি ছেড়ে সে এখন চেরি রঙের একটা ছাপার শাড়ি পরেছে, তাতে সাদা রঙের ফেব্রিকের কাজ, লাল রঙের ব্লাউজ, মাথার মুকুটটা খোলা, গায়ের গয়নাগুলোও খোলা। হালকা চেনে শাখা পলা চুড়িতে এবং কান পাশায় মাথা ভর্তি সিঁদুর আর কপালের লাল টিপে আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে বীরাঙ্গনার ফর্সা মুখশ্রী। তার হাসি দেখে নিজেকে সামলাতে পারে না কুমার। আমার পড়াশোনা সম্পর্কে তুমি জানো? এবারও সে ঘাড় নাড়ে। কথা বলতে কি কোনো অসুবিধা হয়? এই মুহূর্তে কুমারের ঠোঁটের ওপরে হাত রাখে বীরাঙ্গনা। বীরাঙ্গনার অঙ্গুলির স্পর্শে পৌরুষত্ব জেগে ওঠে কুমারের। তার ইচ্ছে করে বীরাঙ্গনাকে প্রচুর পরিমাণে ভালোবাসতে। এত সুন্দর একটি কলের পুতুল, না, পারমিতার শরীরে এতটা লাবণ্য ছিল না যা এই মেয়ের মধ্যে আছে। তুমি নাকি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছো শুনলাম, তা আমি তোমাকে পেয়ে খুব ভাগ্যবান। দেখো, আমি শুধু এখন তোমার কণ্ঠ থেকে একটু শব্দ শুনতে চাই। আমার মা, আমার বড় বৌদি, মেজ বৌদি এরা কেউ কথা বলতে পারে না, তুমি তো জানো। আর আমিও চাই তুমি ওদের মতো যেন না হও। একটা মানুষ কথা বলতে না পারাটা যে কত বড় দুঃখের, সেটা আমি আমার বড় বৌদি, মেজ বৌদি আর মাকে দিয়ে রিয়েলাইজ করি। দেখো বীরাঙ্গনা, আমি চাই তুমি সবার সাথে গল্প গুজব করো, কথা বলো। আমার এই যে ছোট ছোট ভাইয়ের মেয়ে দুটো, ওদের সাথে খেলা করো। বীরাঙ্গনা তাও কোনো কথা বলে না। হে কি কথা কেন বলো না বলো তো? হ্যাঁ, তোমাদের কি আমাদের বাড়িতে বিয়ে হলে কথা বলা বন্ধ করে দিতে হয়? কখন যেন ঘুমিয়ে পড়েছে বীরাঙ্গনা। সে শোয়া অবস্থাতেই ছিল। একা একাই পাগলের প্রলাপ বকে যাচ্ছে ভেবে নিজেও শুয়ে পড়ে কুমার। হাতের ওপর হাত রাখে তার সুন্দরী স্ত্রীর। পরদিন সকাল হতেই অনেক দূর জার্নি করতে হবে ভেবে দুপুরের খাওয়া দাওয়া সম্পন্ন করেই বাড়িতে ফেরার সিদ্ধান্ত নেয় বড় ছেলে এবং মেজ ছেলে। তার সাথে সাথে আরও সবজন আত্মীয় স্বজন। গাড়ি বুক করা হয়েছে তারা ফিরবে বলে। পালকিতে করে বউকে নিয়ে আসা হবে।
তবে বেশিরভাগ রাস্তাটাই সে গাড়ি করে আসবে, বাদবাকিটা আসবে পালকিতে। ফিটন গাড়ি আগেকার দিনের অতি পুরনো, একটা দুটো নয়, অসংখ্য গাড়ি বুক করা হয়েছে। কিছু কিছু আত্মীয় স্বজন আছেন যাদের বাড়ি এই গ্রামেই, তারা এখানেই থেকে গেলেন। আর বাদবাকি দূরপাল্লার যারা, তারা অগ্রিম রওনা দিয়ে দিয়েছিলেন পরদিন সকালেই, অর্থাৎ বীরাঙ্গনা আর কুমার তাদেরকে নিয়ে ফেরত আসার আগেই। বাড়িতে ফিরেও তো কত কিছু রিচুয়ালস আছে। তাছাড়া কুমারের ঘরে নতুন পালঙ্ক সাজাতে হবে, নতুন ফার্নিচার ঢোকাতে হবে, ফুল দিয়ে খাট সাজাতে হবে, কত কাজ যে বাকি। আজ আবার কাল রাত্রি, সেই বন্দোবস্তও তো করতে হবে। বাড়িতে বউকে নিয়ে আস্তে আস্তে কুমারের সন্ধে কাবার হয়ে যায়। বাড়ির বড় বউ বরণ করে, মেজ বউ পাশে দাঁড়িয়ে তাকে মিষ্টি খাইয়ে দেয়। শাশুড়ি মা নতুন সোনার গয়না দিয়ে মুখ দেখে। আজকে বাড়িতে বউ ভিটেতে পা রাখবে না, বউ থাকবে চণ্ডীমণ্ডপের কাছে আশার বাড়িতে। চেনো চণ্ডীমণ্ডপের কাছে কেন? হোমা, তুই জানিস না, বিয়ের পরে বউরা কাল রাত্রিতে ওইখানেই থাকে, আর ভোরের দিকে ওদেরকে নিয়ে আসা হবে, বরণ করে ঘরে তোলা হবে। দাদা 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 আমার খুব ভয় করছে, আমি চাই না বীরাঙ্গনা ওখানে গিয়ে থাক। বাহ, তোর চাওয়া না চাওয়ায় কি যায় আসে রে? সবটাই তো বাবার ইচ্ছেতে হবে। তাছাড়া এটা আমাদের বংশের পুরনো নিয়ম। বাড়ির মেয়েরা ঘরে ঢোকার আগে ওই চণ্ডীমণ্ডপ হয়ে আসবে, তারা পুণ্য স্নান অর্জন করে আসবে, তবেই তারা পুণ্যবতী, সংসারকে ধরে রাখার ক্ষমতা রাখবে। দাদা, এখনকার দিনে দাঁড়িয়ে এসব অসহ্য নিয়ম তুমি মানো? বলল কুমার। না মেনে উপায় আছে ভাই, সংসারে থাকতে গেলে নিয়মের মধ্যে আবদ্ধ থাকতে হয়। কিন্তু দাদা, আমি বলছিলাম কোনো কিন্তু নয়, তুই তোর ঘরে যা। তোর স্ত্রীকে নিয়ে সমস্ত রিচুয়াল পালন করার জন্যে চণ্ডীমণ্ডপের ওই বুড়িমাই আছে। কে 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 বুড়িমা? কুমার দেখে সাদা শাড়ি পরা, বিভৎস শরীরের, কুব্জ হয়ে যাওয়া এক বুড়ি, যার গলায় রুদ্রাক্ষের মালার মতো কিছু একটা পরা, তবে সেটা রুদ্রাক্ষ নয়। হাতে লাঠি ধরা, কুঁজো হয়ে গিয়েছে, পরনে ব্লাউজ নেই, শরীর ভেঙে গিয়েছে, চামড়া কোঁচকানো, পরনে সাদা শাড়ি, গোটানো চামড়া, আর কোটরে ঢুকে যাওয়া দুটো চোখের তীক্ষ্ণ চাউনি, চোয়ালহীন দাঁতের হাসি অসম্ভব রকমের বিভৎসতা সৃষ্টি করে কুমারের মানসপটে। চলো নতুন বউ, আজকে চণ্ডীমণ্ডপে টানে তোমার থাকা হইবে, আমার ঘরে খাও নবে, বুঝলা? বীরাঙ্গনা ঘাড় নাড়ে লক্ষ্মীমন্ত মেয়ের মতো। বাড়িতে বধূরূপে ঢোকার আগে মা কানে মন্ত্র দিয়ে দিয়েছে, বলেছে, দেখ মা, আজকের পর থেকে ওটাই তোর সংসার। শাশুড়ি মা শ্বশুর যা বলবে মন দিয়ে শুনবি আর সংসার করবি, কানে মধু দিয়ে নিবি, যা শুনবি মধুর মতো শুনবি, আর কারো মুখে কোনো টু বাক্যটি উচ্চারণ করবি না। তোকে শিক্ষায় সংস্কৃতিতে বড় করেছি, তোর সমৃদ্ধি, তোর পুণ্যই আমাদের পুণ্য। তুই গিয়ে সুন্দর সংসারী হতে পারলে তোকে জন্ম দেওয়া সার্থক আমাদের। ঘাড় নেড়ে বীরাঙ্গনা মায়ের সঙ্গে সম্মতি জানায়। বাবা কান্নাকাটি করছিল মায়ের থেকে বেশি, দেখেছিল কুমার, কিন্তু এখানে এসেই মেয়েটা কেমন যেন শান্তশিষ্ট হয়ে গিয়েছে। মুখ থেকে টু বাক্যটি বেরোচ্ছে না, কথা মতো চলছে সবার, যেন হাতের কলের পুতুল। কোমরের ঘোড়াটা মেঝেদের ওপর রেখে গায়ের গয়নাগুলো খুলে শাশুড়ি মায়ের হাতে দিতে শুরু করলো বীরাঙ্গনা। শাশুড়ি মায়ের চোখ দুটো কেমন যেন নিষ্প্রভ হয়ে রয়েছে। পরনের লাল বেনারসি শাড়ি আর কয়েকটা সামান্য অলংকার এবং বস্ত্র নিয়ে বীরাঙ্গনা চণ্ডীমণ্ডপের উদ্দেশ্যে হাঁটতে শুরু করেছে। হঠাৎ করে, দাঁড়াও, আমার বউ ওখানে যাবে না। এগুলো আবার কি কথা ছোট বাবু, ওখানে তো যেতেই হবে, ও মানে মায়ের টান, আজকে থাকবে, ভোরে আসবে, কালকে তোমার আবার ফুল সজ্জে। যাও যাও, তুমি গিয়ে একটু ঘুমিয়ে নাও দেখি। আমার ঘুমের প্রয়োজন থাকলে আমার স্ত্রীরও ঘুমের প্রয়োজন আছে, ওরও শরীর বিস্তর টায়ার্ড। কি টায়ার্ড মানে পরিশ্রান্ত, আর ও কোথাও যাবে না। বীরাঙ্গনা, চলে এসো বলছি। সাহস দেখায় কুমার, স্ত্রীর হাত ধরে টান দেয় প্রত্যেকটি মানুষজনের সামনে। আত্মীয় স্বজন আর বাড়ির গুরুজনেরা কুমারের এই রকম আচরণ দেখে অবাক হয়ে যায়। কুমার, এসব কি হচ্ছে? বলে বড়দা, তুই বুঝতে পারছিস না, এগুলো সম্পূর্ণ বুজরুকি চাল, এসব কখনো করতে হয়?
হ্যাঁ, কাল রাত্রি ওর মুখ আমি দেখবো না। বাড়ি ভর্তি আমাদের আত্মীয় স্বজন, আমাদের এত বড় বাড়ি, যে কোনো একটা ঘরে ওকে আটকে রাখলেই তো হয়। তার জন্য আবার চণ্ডী মণ্ডপে পাঠানোর কি আছে? এইখান থেকে 20 মিনিটের রাস্তা চণ্ডী মণ্ডপ, তার উপরে জঙ্গলের দিকে। হ্যাঁ, ও কিভাবে থাকবে? নতুন বউ, এই বুড়িটা ওকে প্রোটেকশন দিয়ে রাখতে পারে? তার উপরে ভরা যুবতী একটা মেয়ে। হরিহরবাবু রাগের চোটে রি করতে করতে এগিয়ে আসেন। পারলে কুমারকে ভরা লোকজনের সামনে মেরেই দেন, কিন্তু নিজেকে সম্বরণ করে বললেন, কুমার, ছেলে মানুষই করো না বাবা, এটা আমাদের বাড়ির পুরনো নিয়ম, মেনে চলতে হয়। তুমি চলো চলো আমার সঙ্গে। না বাবা, আমি যাব না। এইসব নিয়ম বন্ধ করো। এগুলো কি ধরনের নিয়ম? বাড়ির বউ বাড়ির আঙিনায় পা রাখবে, যে কোনো কারো ঘরে গিয়ে রাত্রিবাস করবে। আমি ওর মুখ দেখছি না আজকে। ও যদি আমার ঘরে থাকে তাও দেখবো না, তোমাদের নিয়ম পালন করব, কিন্তু ওকে আমি এখান থেকে এক দণ্ডও যেতে দেবো না, আমি নড়তে দেবো না। হঠাৎ করে সবাইকে অবাক করে দিয়ে শাশুড়ি মা এগিয়ে এলেন। কুমারের হাত থেকে নিজের পুত্রবধূকে ছাড়িয়ে নিয়ে চণ্ডী মণ্ডপে যাওয়ার জন্য হাত দিয়ে ইশারা করলেন। মা! কুমার অবাক হয়ে গেল মায়ের এইরূপ আচরণ দেখে। এরপরে এক এক করে বাড়ির 2 বউ শাশুড়ির সঙ্গে সমর্থন করে এগিয়ে এলো এবং একই রকমভাবে বীরাঙ্গনার হাত দুটো ধরে ওরাও এগিয়ে চলল চণ্ডী মণ্ডপের থানের উদ্দেশ্যে। পরের দিন খুব ভোরে নিয়ে আসা হয় বীরাঙ্গনাকে। সারা রাত টেনশনে ঘুম হয়নি কুমারের। সকালবেলা কি জানি কীরকম অবস্থায় দেখতে পাবে মেয়েটাকে। ঘরে এসে বীরাঙ্গনাকে বরণ করে তোলা হয়, আবার তাকে গয়নাগাটি দেওয়া হয়, সাজানো হয়। আজকে তার ভাত কাপড়ের অনুষ্ঠান দুপুরবেলা, আর রাত্রিবেলা তার ফুলশয্যা। এই ফুলশয্যার রাতে সবটা আজকে জিজ্ঞেস করতেই হবে। কিন্তু সকাল থেকে এখনো পর্যন্ত ওই বয়স্ক বৃদ্ধার হদিশ কেউ পায়নি। উনিই নাকি নতুন বউকে সঙ্গে করে নিয়ে এসে হাজির হন। আজ কেন এলেন না? শরীর টরীর খারাপ? উনি আবার কথায় কথায় গ্রামের বাড়িতে যান। ওনার গ্রামের বাড়ি এখানে নয়, অনেক দূরে, অন্য দেশে। সেইখানে এক রাতের মধ্যে পাড়ি দিলেন। ব্যাপারটার হিসাব নিকাশ কেউ বুঝে উঠতে পারছে না। এই বুড়ি নাকি বিগত 25 বছর ধরে এই গ্রামে রয়েছে। এক সময় এই গ্রামে অনেক অরাজকতার সৃষ্টি হয়েছিল। সংসারে অশান্তি বাধ্য, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতো। ইনি আসার পর থেকেই নাকি সবটা বন্ধ হয়ে গিয়েছে। চণ্ডী মণ্ডপের থানে ছোট্ট কুটির বানিয়ে উনি নাকি তপস্যা করেন, মেয়েদের পরিচর্যা করেন। গ্রামের গৃহবধূদের ওনার কাছে এক রাত্রি রেখে তাদেরকে বিভিন্ন রকমভাবে সংসার সম্পর্কে বোঝানো হয়। আর সেই দিনের পর থেকেই এইখানে, মানে এই গ্রামে, পুরনো শান্তি আবার ফিরে এসেছে। কিসব ওষুধপত্রও দেয়নি শান্তি বজায় রাখার জন্য। বীরাঙ্গনাকে বরণ করে ঘরে তোলার সময় শাশুড়ি মায়ের মুখে হাসি ফুটে উঠল। বীরাঙ্গনার চোখে মুখেও একটা সুন্দর সপ্রতিভ আরামের ভাব। সারাদিন ওত পেতেছিল কুমার কখন তার স্ত্রীর সাথে একটু কথা বলবে, কিন্তু সুযোগ হয়ে উঠছিল না। বেলা 12টা নাগাদ তার স্ত্রীকে ভাত কাপড়ের অনুষ্ঠান দেওয়া হলো। নীল রঙের শাড়ি দেওয়া হলো, যার রংটা ময়ূরকণ্ঠী। দেওয়া হলো পর্যাপ্ত গয়না এবং 55 রকমের ব্যঞ্জন আহার। শাশুড়িমা চোখের ইশারা করলেন বৌমাকে গ্রহণ করার জন্য সেই খাবার। খেতে শুরু করলো বীরাঙ্গনা। এই মুহূর্তে তার সৌন্দর্য যেন আরও 10 গুণ বৃদ্ধি পেয়েছে। কাঁচা হলুদে স্নান করে তার বরণ হয়ে উঠেছে আরও বেশি চৌকস। স্নান করেছে কুমার নিজেও। শরীরটা আজকে বিষম টায়ার্ড। ফুলশয্যার রাতে স্ত্রীর সাথে প্রচুর কথা বলতে হবে, জিজ্ঞেস করতে হবে গত রাতের অভিজ্ঞতার কথা। তাই নিজেকে মানসিকভাবে কুমার প্রস্তুত করছে। সঞ্জয় আর রাহুল নতুন বৌদিকে পেয়ে আর যেন কিছুই চায় না, তার পেছনেই ঘুরে বেড়াচ্ছে। রাগ হচ্ছে কুমারের, কিন্তু সে কিছুই বলতে পারছে না। আরে বৌদিকে তো হেবি সুন্দর দেখতে। কত করে কথা বলার চেষ্টা করলাম, মুখ দিয়ে একটা শব্দ বার করতে পারলাম না। কথা বললো না? বল না, কোনো কথা বললো না, একদম চুপ। কেন রে তোর বাড়ির বউগুলো এরকম? জানি না রে ভাই, এই জন্যই তো ভয় হচ্ছে। সন্ধেবেলায় আত্মীয় স্বজনের উপস্থিতিতে বৌভাতের অনুষ্ঠান সুসম্পন্ন হলো। লোক সাজিয়ে দিয়ে গিয়েছে এই গ্রামেরই মেয়েরা, তবে তাদের হাতেও যে এত সুন্দর জাদু থাকতে পারে এটা কখনো আশা করেনি কুমার। রাত গড়াচ্ছে আর কুমারের বুকের ভেতরে ভয়ের দামামা বাজছে। আজকে রাতের পর থেকে, হয়তো আগামীকাল থেকেই হয়তো তার স্ত্রী কথা বলা বন্ধ করে দেবে, হয়তো তার মা আর বৌদিদের মতোই। রাত ঘনিষ্ঠ হতেই আত্মীয় স্বজন এক এক করে যে যার ঘরে চলে যায়।
রিচুয়াল পূর্ণ করে নতুন বউকে কুমারের ঘরে রেখে দিতে আসে তার বৌদিরা। তাদের মুখের মধ্যে দুষ্টু হাসি ফুটেছে। কুমারকে উদ্দেশ্য করে তারা কী সব ইশারা করছে। লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে বীরাঙ্গনা। দুটো বাচ্চা, ওই যে ভাইয়ের 2 মেয়ে, তারাও এসে কিছুক্ষণ ধরে কাকিমার পেছন পেছনে ঘুরে ঘুম পেয়েছে বলে চলে গেল বাবাদের কাছে। শাশুড়ি মা এসেছিলেন, শাড়ি দিয়ে গেছেন, যেটা পাঠানো হয়েছে বউ ভাতে পরার জন্য। সুন্দর হলুদ রঙের ছাপার শাড়ি আর ফুলের গয়নায় বীরাঙ্গনাকে অপার্থিব সৌন্দর্যের ডালি বলে মনে হচ্ছে। হাতির দাঁতের কাঠের তৈরি সুসজ্জিত সজ্জা, ফুল দিয়ে সাজানো। ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করে দেয় কুমার এবং স্ত্রীর কাঁধে কাছে এসে ঝাঁকি মেরে বলে, একবার কথা বলো প্লিজ, আমি তোমার মুখ থেকে একটু বল শুনতে চাই, একবার কথা বলো। হাসে বীরাঙ্গনা, আর ওর হাসিতে কুমার আরও বেশি ঘায়েল হয়ে যায়। তুমি ঠিক আছো? একদম ঠিক আছি। বিয়ের সময় থেকে দেখছি এমন উতলা কেন হচ্ছেন? কি হয়েছে? অসুবিধাটা কি? তোমার সঙ্গে চণ্ডীমণ্ডপে কি হয়েছে? আমাকে সবটা খুলে বলো, আমি জানতে চাই। সকাল হলে সব বুঝতে পারবে। না, সকাল অবধি নয়, আমি এক্ষুনি সবটা জানতে চাই। তুষ্টু, এখন যদি সব কথা বলি তাহলে শয্যাটা কিন্তু শুধু বাসি হবে। কথা বলে সময় নষ্ট করার থেকে মনে হয় কাজটা শুভস্য শীঘ্রম শেষ করলে হয় না? কুমারের মাথায় পৌরুষত্ব চাঙ্গা হয়ে জেগে ওঠে। এমন কথা সুন্দরী স্ত্রীর সামনে দাঁড়িয়ে বললে যে কোনো পুরুষ ঘায়েল হতে বাধ্য। সুতরাং কুমারও সেখানে জব্দ। পকেটের মধ্যে রাখা হীরের আংটিটা স্ত্রীর হাতে পরিয়ে অঙ্গুলিতে চুম্বন থেকে শুরু করে কুমার। তারপরে সেই চুম্বন যেন দ্রুত আলোকবর্ষ বেগে ছড়িয়ে পড়ে তার স্ত্রীর শরীরের প্রত্যেকটি কোণায় কোণায়। ফুল নির্মিত শয্যায় সম্পূর্ণ বস্ত্রহীন নিজের স্ত্রীকে, যার শরীরে একটা মাত্র সুতো নেই, অথচ কানায় কানায় ভরপুর অপার্থিব সৌন্দর্যের ডালি, ভরপুর নিটোল শরীরটা, কোথাও কোনো এতটুকু খাদ নেই যার। এমনকি গ্রাম্য মেঠো মেয়েদের মতো যেরকম শরীর হয় ঠিক সেই রকম একটা শরীর, যেখানে শহরের কোনো বাতাবরণ লেগে সেটা লোমস থেকে বিলোম হয়নি। অর্থাৎ বিদেশে পড়া সত্ত্বেও সংস্কার মেনে চলা এই মেয়েটিকে নিজের করে পেতে গিয়ে কুমার বুঝতে পারে নারী শরীরের আসল স্বাদ। বীরাঙ্গনা কুমারকে জড়িয়ে ধরে তার অনাচ্ছাদিত সেই বক্ষের মাঝখানে। কুমার স্ত্রীর শরীরের ঘ্রাণ নিতে নিতে বলে, আমাকে শুধু একটিবার বলো, তোমার সঙ্গে কি হয়েছে চণ্ডীমণ্ডপে? আমি শুধু জানতে চাই, প্লিজ আমাকে বলো। সব কাজ মিটে যাওয়ার পর স্বামীর বুকের ওপরে শুয়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়তে থাকে বীরাঙ্গনা, আর তার সঙ্গে সঙ্গে কুমারের বুকটাও হাঁপড়ের মতো ওঠা নামা করছে। আজকের রাত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, ফুল সজ্জা কমপ্লিট হয়েছে তার। এমনই এই রাতের অভিজ্ঞতা যা কেউ কোনোদিন কাউকে বলতে পারে না, চরম লজ্জার জিনিস। অথচ কুমারের মনে হচ্ছে এই কথা আগামীকাল যেন জনসমক্ষে প্রচার করে দেবে ওর স্ত্রী বীরাঙ্গনা নিজেই। আমাকে এখনো কিন্তু বললে না, তুমি বললে প্রহর নষ্ট হবে, তাই ভালোবাসলাম তোমাকে। এইবার আমাকে সম্পূর্ণ যখন পাওয়া হয়ে গিয়েছে আর আমার কথার যখন সমান গুরুত্ব তুমি দিলে, মানে আমার কথা তুমি শুনলে, তখন তো বলতে হয় এই সংসারে আমার কথাতে কিছু না কিছু তো হবেই। অন্তত আমার বাপের বাড়িতে যেরকম আমার মায়ের কথায় পুরো সংসার চলে, এইখানেও ঠিক আমার কথাতেই সব চলবে। সবটা আমি ঠিক সামলাতে পারবো কুমার, যদি তুমি আমার সঙ্গে থাকো। দেখো। কুমার স্তম্ভিত হয়ে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে থাকে। তার পৌরুষত্বে কোথায় যেন একটা প্রবল আঘাত লেগেছে। আমি তোমার উপরে ভরসা করতে পারি কুমার। আমি জানি তুমি আর 5টা পুরুষ মানুষের মতো নিশ্চয়ই হবে না। তাহলে শোনো। তখন আমার বলতে কোনো আপত্তি নেই। আমার মায়ের মুখে শোনা তোমাদের বংশের কালিমার কথা। আজ থেকে বহু বছর আগে তোমার ঠাকুমার আমলে এই গ্রামে মেয়েদের কথায় ওঠা বসা করত পুরুষেরা।
পুরুষতান্ত্রিক সমাজ তখন ছিল না, মাতৃতান্ত্রিক ছিল। হ্যাঁ, বিয়ের পরে মেয়েরাই শ্বশুরবাড়ি আসতো, পুরুষরা যেত না। তবুও সংসার করতে গেলে নারীর যে সমান অধিকার লাগে, এইটা তখনকার সমাজে ছিল। কিন্তু তোমারই এক বংশ জন্মগ্রহণের পর সেটা ধ্বংস হতে শুরু করে। বাড়িতে বউদের কথায় সে কোনো মান্যতা দিত না, স্ত্রীদের গায়ে হাত তুলত। তার পৈশাচিক আনন্দ নিবৃত্তি করার জন্য গ্রামের ছোট ছোট মেয়েদেরকে সে তুলে নিয়ে আসত। এই গ্রামেই তোমার ঠাকুমার আমলে তিনি প্রতিবাদ করেছিলেন, এবং প্রতিবাদ করার দরুন সংসারে আরও চরম অশান্তি ঘনিয়ে আসে। একদিন রাত্রে তোমার ঠাকুমাকেই বোধহয় চণ্ডীমণ্ডপের থানে নিয়ে গিয়ে তার আলা জিব্বাটাকে পুড়িয়ে নষ্ট করে দেয় ওই বুড়ি, যাতে পরবর্তীতে সে কোনোদিন আর সংসারের হয়ে কথা না বলতে পারে। আমার অনুমান তোমার মা এবং তোমার দুই বৌদির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। এই সংসারে পুরুষের কথাই শেষ কথা, আর কেউ কথা বলতে পারবে না। প্রয়োজনে তাদের আলা জিব্বাটা নষ্ট করে দেওয়া হবে, যাতে তারা কোনো প্রতিবাদও করতে না পারে। অথচ তুমি তাহলে? আমি যখন গিয়েছিলাম তখন তোমার মা তোমার হাত থেকে আমার হাতটাকে ছাড়িয়ে দিয়েছিল। তোমার দুই বৌদি আমার সঙ্গে গিয়েছিল, মনে আছে? হ্যাঁ, মনে আছে। চণ্ডীমণ্ডপে পৌঁছানোর পরে সেখানকার বাতাবরণে আমিও খুব ভয় পেয়ে গিয়েছিলাম। বয়স্ক বৃদ্ধা যেভাবে আমাকে দেখে খ্যাক করে হাসছিল, তাতে আমার ভয় 10 গুণ বৃদ্ধি পেয়েছিল। কিন্তু তোমার বৌদিরাই আশানুরূপ কাজ করেছিল, যেটা আমি চেয়েছিলাম। এত বছর পর আমার পুরনো সেই জানা ইতিহাসের তথ্য ওরাই আমার সামনে প্রস্ফুটিত করে, চোখে মুখের ইঙ্গিতে আমাদেরকে বুঝিয়ে দেয় কি হতে চলেছে আজকের রাতে। এই বুড়ি আমাকে সংসারের পাঠ পড়াবে, শেখাবে সংসারে পুরুষের গুরুত্ব ঠিক কতটা, পুরুষ মানুষের বানানো অনুশাসন না মানলে সংসারে কতটা ক্ষতি হতে পারে। আমি যদি মানি তাহলে আমার কণ্ঠ রুদ্ধ হবে না, আর যদি আমি না মানি তাহলে তোমার কণ্ঠ শেষ, এই তো? হ্যাঁ, কিন্তু ওই নিয়ম কখনো মানার মতো আছে কি কুমার? এখন কোন সমাজে মেয়েদেরকে এতটা নিকৃষ্ট করে রাখা হয়েছে আমায় বলতে পারো? তার উপরে আমি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছি। তোমার বাবা খুব ভালো করেই জানতেন আমাকে তিনি বৌমা করে এনেছেন তার একটি কারণ, তার পরবর্তী বংশধরেরা যাতে উচ্চবিত্তের হয় এবং ট্যালেন্টেড হয়, তারাও যাতে ভবিষ্যতে বিদেশে গিয়ে নিজেদের পসরা খাটাতে পারে, সেই জন্যে উচ্চবংশীয় মেয়ের সঙ্গেই তোমার বাবা সর্বত্র তোমার ভাইদেরও বিয়ে দিয়েছেন, তোমাকেও দিয়েছেন। তোমার দুই বৌদি আমার পেছনেই ছিল। চণ্ডীমণ্ডপের থানে ওই বুড়ি যখন আমাকে সংসারের পাঠ পড়াচ্ছিল, তখন পেছন থেকে ও টুটিটা চেপে ধরে বড় বৌদি, আর মেজ বৌদি হালকা করে গলার ওপরে কাটারি বটিটা চালিয়ে দেয়। ব্যাস, এরপরে 3 জনে মিলে মাটি খুঁড়ে চণ্ডীমণ্ডপেই ওকে পুঁতে দিয়ে এসেছি। স্বয়ং মা চণ্ডী, যিনি কিনা অশুভর বিনাশ করে শুভ শক্তি স্থাপন করেন, সেই চণ্ডীমণ্ডপকে কলঙ্কিত করেছিল ওই বিধবা বুড়িটা। কেন জানো? কারণ ওই বিধবা ছিল তোমারই কোনো এক পুরনো বংশধরের রক্ষিতা, যার জন্যে তোমাদের বংশ শেষ হতে চলেছিল, যেই কারণে তোমার ঠাকুমার আলা জিব্বাটা কেটে দেওয়া হয়েছিল। তোমার ঠাকুরদার পুরনো আমলের ভালোবাসার কলঙ্কিত সম্পর্কের কথা জানতো ওই বুড়ি তোমার ঠাকুমাকে মেরে ফেলেছিল আলা জিব্বা কেটে। কুমার চুপ করে শুয়ে থাকে। বীরাঙ্গনা বলে, এবার বলো, আগামীকাল সকালেই বুড়ির লাশ আবিষ্কার হবে। তোমার বাবা যখন আমার কণ্ঠ থেকে শব্দ শুনতে পাবে, তখন তুমি আমায় মানতে পারবে তো? কুমার চুপ করে থাকে, কোনো কথা বলে না। পরের দিন খুব সকালবেলায় শয্যা থেকে উঠে পড়ে বীরাঙ্গনা। মা শিখিয়ে দিয়েছে ফুলশয্যা হয়ে গেলে পরের দিন সকাল সকাল উঠে স্নান পর্বটা সেরে নিতে, অশুচি অবস্থায় ঘরের বাইরে মুখ দর্শন করাতে না। মায়ের কথা মতো তাই করার জন্যে বাথরুমে প্রবেশ করেছিল বীরাঙ্গনা। হঠাৎ করেই, কে? আমি, কুমার। আরে আমি রয়েছি তো। আর খোলো, আমরা তো স্বামী স্ত্রী, অসুবিধার কি আছে? স্বামীকে ভরসা করে দরজা খুলে দিয়েছিল মেয়েটি, আর সঙ্গে সঙ্গেই বাথরুমের ভেতর থেকে চিৎকারের শব্দ ভেসে আসে, যেটা কেউ শুনতে পায় না, শুধুমাত্র কুমার ছাড়া। গত কয়েকদিনের প্রবল খাটাখাটুনিতে বাড়ির প্রত্যেকটা মানুষই বেশ টায়ার্ড, গভীর ঘুমে আচ্ছন্ন।
অথচ কাক ভরে নতুন বউয়ের ঘর থেকে চিৎকারের শব্দটা বোধহয় শাশুড়িমা এবং দুই বউয়ের কানে প্রতিদ্বন্দ্বিত হয়েছিল, কারণ তারা জানতো পরবর্তী সকালবেলা ঠিক কী হতে চলেছে। সকালবেলায় সুন্দর করে সাজিয়ে নতুন বউকে এনে বসানো হয়। তার মুখটা সকাল থেকেই কালো এবং চুপচাপ। প্রত্যেককে নমস্কার করেছে সে, আশীর্বাদের আরও গয়না পেয়েছে। শাশুড়িমা এবং দুই জা তাকে ইশারা করে কি যেন জিজ্ঞেস করার চেষ্টা করেছে, সেখানে ঘাড় নেড়ে না বলার সঙ্গে সঙ্গেই শাশুড়িমা এবং দুই বউয়ের মুখ দুটো পাংশু হয়ে যায় ভয়ের চোটে। দুই বউ তাদের দুই কন্যা সন্তানকে বুকের মধ্যে আঁকড়ে ধরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। পুরুষেরা সভা করতে বসিয়েছে। কতজন অতিথিরা এসেছে, আরও এসেছে পণ্ডিতেরা। হাত দেখছেন, কুষ্ঠি বিচার করছেন, কেউ কেউ তো বলছেন এ তো রাজজটক মশাই, ভালো মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন। স্ত্রী সারা জীবন ছেলের কথা শুনেই চলবে। তাছাড়া নারী মানুষ, পুরুষকে ছাড়া কি তার চলে? পুরুষ মানুষ তার স্বামী, কথা তো শুনতেই হবে। কুমার সকলের মাঝখানে আলোকিত হয়ে বসে বলে, হ্যাঁ, আমি খুব গর্বিত ফিল করছি আমার স্ত্রীর জন্য। আধুনিকা হলেও সে সারা জীবন আমার কথা মতোই চলবে, কারণ যতই হোক আমি তো তার স্বামী। কেমন লেগেছে আজকের নিবেদন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। দেখা হবে খুব শিগগিরই আরও একটি নতুন স্বাদের ভিন্ন আঙ্গিকের গল্পের সঙ্গে। অবশ্যই গল্প পাঠ এবং লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। দেখা হচ্ছে খুব শিগগিরই। ভালো থাকবেন সবাই। নমস্কার।